আমরা পড়তেছি হচ্ছে পেট্রোলিয়ামের উপাদান সমূহ ও তাদের পৃথকীকরণ। আচ্ছা, পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়ে গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়াম সাধারণত 5000 ফুট বা তার চেয়েও গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। পেট্রোলিয়ামের সাথে অনেক প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। আচ্ছা, মানে আমরা যেটা পড়লাম যে পেট্রোলিয়ামের মধ্যে কি থাকে, অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় প্রাকৃতিক গ্যাস থাকে যা পেট্রোলিয়ামের উপরিভাগে চাপ প্রয়োগ করে। আচ্ছা, কূপ খনন করা হলে, পেট্রোলিয়াম খনন করতে গেলে কূপ খনন করা লাগে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। তাহলে পেট্রোলিয়ামকে উপরের দিকে উঠাইতে গেলে কি করতে হয়? কূপ খনন করতে হয়। এই কূপ খনন করলে কি হয়? পেট্রোলিয়াম ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। আচ্ছা, যে পেট্রোলিয়ামের খনি থেকে সরাসরি পাওয়া যায়, যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে বলা হয় অপরিশোধিত তেল। আসতে পারে পরীক্ষায় যে অপরিশোধিত তেল কি। তাহলে যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে বলা হয় অপরিশোধিত তেল। এর আরেকটা নাম হচ্ছে ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম। তাহলে পেট্রোলিয়ামের তিনটা নাম, একটা হচ্ছে অপরিশোধিত তেল, আবার ইংরেজিতে ক্রুড অয়েল, আবার আরেকটা হচ্ছে পেট্রোলিয়াম। এই অপরিশোধিত তেলটা কেমন হয়? অস্বচ্ছ হয়। এতে কখনো কখনো সালফারের কিছু যৌগ, মানে এটার মধ্যে কি থাকে, সালফারের কিছু যৌগ থাকার কারণে এটা কি হয়, দুর্গন্ধযুক্ত হয়। তো পেট্রোলিয়াম দুর্গন্ধযুক্ত হওয়ার প্রধান কারণ হচ্ছে সালফারের কিছু যৌগ এটার ভিতরে থাকার কারণে। এই পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ। আচ্ছা, পেট্রোলিয়ামটা কি আসলে? হাইড্রোকার্বনের মিশ্রণ। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য। হাইড্রোকার্বনটা কি? কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে যে যৌগগুলা তৈরি হয় এবং সরাসরি ব্যবহারের উপযোগী নয়। তাহলে পেট্রোলিয়ামটা কি করা যায় না? সরাসরি ব্যবহারের উপযোগী নয়। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি সরাসরি ব্যবহারের উপযোগী নয়? এটা হবে পেট্রোলিয়াম। আচ্ছা, এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে, এই পদ্ধতিটার নাম কি? আংশিক পাতন। স্ফুটনাঙ্কের উপরে ভিত্তি করে পৃথক করা হয়। কিসের উপর ভিত্তি করে? স্ফুটনাঙ্কের উপরে। স্ফুটনাঙ্ক কি? যে তাপমাত্রায় এই তেলটা বাষ্পে পরিণত হয় বা ফুটতে শুরু করে সেগুলা হচ্ছে তার স্ফুটনাঙ্ক। এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এই ছবির মধ্যে দেখা যাচ্ছে কি, এখানে তাপ দেওয়া হয়েছে, তো সবার নিচে তাপটা তো সবচেয়ে বেশি থাকে। তাহলে তখন 340°C যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় এই যে জ্বালানি তেলটা পাওয়া যাইতেছে সেটা একটা জ্বালানি তেল। তার উপরে 270°C তাপমাত্রা যেটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে ডিজেল তেল। তার চেয়ে কম 170° তাপমাত্রায় এটা হচ্ছে কেরোসিন। তার উপরে 120°C তাপমাত্রায় হচ্ছে নেপথা। তার উপরে একদম 70°C তাপমাত্রায়, তারপর হচ্ছে 20°C তাপমাত্রায় পাওয়া যাচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, আংশিক পাতন হলো এক ধরনের পাতন। এখানে বাষ্পকে ঠান্ডা করার জন্য লম্বা কলাম থাকে। তো এখানে কি থাকে? লম্বা কলামগুলো। এই যে লম্বা কলামটা, এই কলামের কাজটা কি? বাষ্পকে ঠান্ডা করা। এই তেলটাকে যখন তাপ দেওয়া হয় তখন এটা কি হয়ে যায়? বাষ্প হয়ে যায়। তো বাষ্পকে ঠান্ডা করার জন্য কি থাকে? লম্বা কলাম থাকে। কলাম আবার বিভিন্ন অংশে বিভক্ত। নিচের অংশটির তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে। তাহলে পরীক্ষায় আসতে পারে যে আংশিক পাতনের সবচেয়ে বেশি তাপমাত্রা কোথায় থাকে? সেটা হচ্ছে সবার নিচে। যে অংশ যত উপরে থাকে তার তাপমাত্রা তত কম। ফলে যদি একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয় তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের উপরের দিকে উঠবে। তাহলে ঘটনাটা কি ঘটতেছে? এই অপরিশোধিত পেট্রোলিয়ামটা আমি এখান দিয়ে দিতেছি, এটা হচ্ছে একটা চুল্লি। এই চুল্লিতে কি হইতেছে, বলতেছে যে একাধিক তরলের মিশ্রণ। এটার ভিতরে কিন্তু একাধিক তরলের মিশ্রণ আছে, শুধু যে পেট্রোলিয়াম তা না, আরো অনেক কিছুই আছে। এই একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে যদি বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে, এই যে নিচের অংশে যদি প্রবেশ করানো হয় তবে বাষ্পের ধর্ম অনুযায়ী তা কলামের, এটা কি বাষ্পের ধর্ম অনুযায়ী কি ঘটনাটা ঘটে? তা কলামের উপরের দিকে উঠবে। বাষ্পের ধর্ম অনুযায়ী কলামের উপরের দিকে উঠবে। যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম, যত উপরে যাচ্ছে তার তাপমাত্রা কম, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যায়। যেহেতু উপরের অংশের যে তরলগুলো আছে বা তরলের মিশ্রণগুলো আছে এগুলা কি হয়, তাদের তাপমাত্রাটা কম। সেই জন্য কি হয়, তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক পাতন কলামের বিভিন্ন অংশে পৃথক হয়ে যায়। আচ্ছা,
তো পেট্রোলিয়ামটা কি? পেট্রোলিয়াম হচ্ছে বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন। আগেই বলা হয়েছে অপরিশোধিত তেল ব্যবহারের উপযুক্ত নয়, কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয় তবে এই অপরিশোধিত তেল থেকে পেট্রোল, গ্যাস, প্রথমে পাওয়া যায় কি? পেট্রোল, তারপরে পাওয়া যায় হচ্ছে গ্যাস, তারপরে পাওয়া যায় হচ্ছে পেট্রোলিয়াম, তারপরে পাওয়া যায় হচ্ছে ন্যাপথা, সবার নিচে হচ্ছে ন্যাপথা, তারপর হচ্ছে কেরোসিন, তারপর হচ্ছে ডিজেল, তারপরে হচ্ছে প্যারাফিন মোম, যেটা এখানে দেখায় নেই, তারপরে পাওয়া যায় হচ্ছে পিচ। বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়, যা বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আংশিক পাতন কলাম থেকে বিভিন্ন অংশের নাম এবং বিভিন্ন অংশের স্ফুটনাঙ্ক, বিভিন্ন অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের কার্বন সংখ্যা এবং তাদের ব্যবহার নিচে বর্ণনা করা হলো। তো সবার আগে কি? পেট্রোলিয়াম গ্যাস, যেটা সবার উপরে সবচেয়ে কম তাপমাত্রায় ছিল। এই অংশের স্ফুটনাঙ্ক কত? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, যেটা কিনা পেট্রোলিয়াম গ্যাস সবার নিচে নাকি সবার উপরে, সবার উপরে পেট্রোলিয়াম গ্যাস। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4। তাহলে পেট্রোলিয়াম গ্যাসের মধ্যে যে কার্বনগুলা থাকে, হাইড্রোকার্বনগুলা থাকে, তাদের মধ্যে কার্বন সংখ্যা হবে হচ্ছে 1 থেকে 4, যেটা আমরা আগে জানছিলাম যে মিথেন, ইথেন, প্রোপেন আর বিউটেন, এই 4টা। তাহলে 1 থেকে 4 পর্যন্ত কি কি আছে? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। এরপর হচ্ছে পেট্রোলিয়ামের শতকরা 2 ভাগ থাকে পেট্রোলিয়াম গ্যাস। এই পেট্রোলিয়ামের ভিতরেই আবার কি থাকে? পেট্রোলিয়াম গ্যাস বলে একটা পদার্থ থাকে। এর মধ্যে শতকরা 2 ভাগ থাকে হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, যেটা সবার উপরে এরকম বের হয়ে যাচ্ছে, এখানে পেট্রোলিয়াম গ্যাসটা দেখানো হচ্ছে। আচ্ছা, পেট্রোলিয়ামের মানে শতকরা 2 ভাগ থাকে পেট্রোলিয়াম গ্যাস, এটা একটু দেখায় নেই, শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস। এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয়। এই যে গ্যাসটা, পেট্রোলিয়াম গ্যাসটা, এটাকে চাপ প্রয়োগ করে এটাকে তরলে পরিণত করা হয়। তরলে পরিণত করলে এর নাম হয়ে যায় এলপিজি। এলপিজি এর ফুল ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। এটা কি হয়? রান্নার কাজে এবং অন্যান্য কাজে তাপ উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। আমরা যে রান্নার কাজে যে গ্যাসটা ব্যবহার করি এটা কি? এলপিজি বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আচ্ছা, পেট্রোলিয়াম গ্যাসের নিচের যে অংশটা, এই যে এখানে দেখা যাচ্ছে নিচের অংশটা, এটাকে বলা হইতেছে হচ্ছে পেট্রোল। এই পেট্রোলের আরেক নাম হচ্ছে গ্যাসোলিন। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এখানে দেখার বিষয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত ছিল হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস, আর 20 ডিগ্রির পরে থেকে মানে 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি, এটা হচ্ছে পেট্রোল বা গ্যাসোলিন। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 5 থেকে 10। এখানে যেখানে শেষ হয়েছিল 1 থেকে 4 পর্যন্ত, এখানে কার্বন সংখ্যা হচ্ছে থাকে 5 থেকে 10। 5 থেকে 10 কি কার্বন সংখ্যা? এখানে একটু দাগাই দিই, এখানে একটু দাগাই দিই। আচ্ছা, পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে 5 ভাগ পেট্রোল থাকে। আর ওইখানে আমরা পড়ছিলাম যে কত ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে, আর এখানে পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে। তাহলে ঘটনাটা বোঝা গেল। একে আবার গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনে জ্বালানি হিসেবে গ্যাসোলিন ব্যবহার করা হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে যানবাহনের ইঞ্জিনে যে জ্বালানি থাকে সেখানে এই পেট্রোল বা গ্যাসোলিন, যেটা আমরা মোটর সাইকেলেও ইউজ করি, এই গ্যাসোলিনটা ব্যবহার করা হয়। আচ্ছা, এর একটু নিচে এখানে দেখা যাচ্ছে ন্যাপথা। এই ন্যাপথাটা কি? ন্যাপথা এমন একটা মানে হাইড্রোকার্বন, যেটা হচ্ছে যে এটার স্ফুটনাঙ্ক হবে হচ্ছে 71 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা জানি পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ন্যাপথার স্ফুটনাঙ্ক হচ্ছে ওই পানির কাছাকাছি 71 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। আচ্ছা, এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 7 থেকে 14। আগেরটাই ছিল হচ্ছে 5 থেকে 10 পেট্রোলের মধ্যে, আর ন্যাপথার মধ্যে হচ্ছে 7 থেকে 14। আচ্ছা, পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। তাহলে পুরোটাই কিন্তু পেট্রোলিয়াম থেকেই আমি পাইতেছি। প্রথমে আমরা পেয়ে গেলাম শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস, তারপরে পেয়ে গেলাম শতকরা 5 ভাগ পেট্রোল, এরপরে ন্যাপথা পাইলাম হচ্ছে 10 ভাগ, এরকম নিচে আরো আছে। তাহলে এখানে 10 ভাগ ন্যাপথা থাকে। জ্বালানি এবং পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ এবং
অনেক ব্যবহার্য দ্রব্য তৈরি করা হয়। তাহলে এটার একটা প্রধান কাজ হচ্ছে কি জ্বালানি, এটাতে একটা জ্বালানি হয়। আর হচ্ছে পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ তৈরিতে ব্যবহার করা হয়, এবং অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য যেগুলা মানুষ ব্যবহার করে এগুলা তৈরিতে এই ন্যাপথা ব্যবহার করা হয়। আচ্ছা, আরেকটু নিচে যাই। আরেকটু নিচে আছে কি কেরোসিন। এটা হচ্ছে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পীভূত হয়। আচ্ছা, এটার স্ফুটনাঙ্ক বলতেছে 121 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170। তার মানে কি এটার স্ফুটনাঙ্কটা অনেক বেশি তাপমাত্রায় তারপরে এটা মানে বাষ্পে পরিণত হয়। এখানে 71 থেকে 120 ছিল ন্যাপথার ক্ষেত্রে, আর এখানে কেরোসিনের ক্ষেত্রে হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে সকল হাইড্রোকার্বন থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 11 থেকে 16 পর্যন্ত। আচ্ছা, পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ থাকে কেরোসিন। তাহলে আমরা মনে রাখার জন্য প্রথমে আমরা পাইছিলাম শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস, তারপরে আমরা পাইছিলাম শতকরা 5 ভাগ পেট্রোল, তারপরে আমরা পাইছিলাম শতকরা 10 ভাগ ন্যাপথা, এবার পাইলাম 13 ভাগ কেরোসিন। পেট্রোলিয়ামের এই অংশটিকে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। জেট ইঞ্জিন হচ্ছে এক ধরনের ইঞ্জিন যেটা জ্বালানি হিসেবে পেট্রোলিয়ামের এই অংশ অর্থাৎ কেরোসিন ব্যবহার করা হয়। এরপরে আছে ডিজেল, যেটা কিনা আমরা ওই যে বিভিন্ন বড় বড় যে ট্রাক এগুলোর মধ্যে ইউজ করা হয়। এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে 171। এটা ছিল 121 থেকে 170, এটা হবে হচ্ছে 171 থেকে 270, 171 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 17 থেকে 20। আগেরটাই ছিল হচ্ছে 11 থেকে 16। দেখছো কার্বন সংখ্যা কিন্তু বাড়তেছে। ওই যে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন, এইভাবে অনেক বাড়তেছে। এবার 11 থেকে 16 পর্যন্ত, এবার 17 থেকে 20 পর্যন্ত চলে গেছে। এখানে যানবাহনের জ্বালানি থাকে, যানবাহনের জ্বালানি হিসেবে এই ডিজেলটা ব্যবহার করা হয়। পিচ্ছিলকারক পদার্থ এবং দ্রাবক হিসেবে এটা ব্যবহার করা হয়। এটার মধ্যে অন্যান্য দ্রব মিশ্রিত কইরা দ্রবণ তৈরি করা হয়। আচ্ছা, এরপরে যেটা আসতেছে ডিজেলের পরে এবার হচ্ছে প্যারাফিন মোম। ডিজেল শেষ, ডিজেলের পরে যেটা এটা প্যারাফিন মোম, এখানে লেখা নাই। আচ্ছা, প্যারাফিন মোমের স্ফুটনাঙ্ক, মোম তো স্বাভাবিকভাবেই এটা বাষ্প হইতে গেলে অনেক বেশি তাপ লাগবে, এটা তো স্বাভাবিক, বোঝাই যাচ্ছে। 271, আগে 270 আমরা শেষ করেছিলাম, 271 থেকে 340 পর্যন্ত হচ্ছে প্যারাফিন মোমের স্ফুটনাঙ্ক। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 20 থেকে 30 পর্যন্ত। এবার কিন্তু কার্বন সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে, প্যারাফিন মোমের ক্ষেত্রে কার্বন সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। প্যারাফিন মোম টয়লেট্রিস বলতে বিভিন্ন সাবান, শ্যাম্পু এগুলো করতে এবং ভ্যাসলিন যেগুলো আমরা ঠোঁটে ইউজ করি এগুলো তৈরিতে প্যারাফিন মোমটাই ইউজ করা হয়। তাহলে এখানে এগুলার কিন্তু স্ফুটনাঙ্ক অনেক বেশি তাপমাত্রা হইলে এটা বাষ্প হয়ে যায়। আমরা যে মানে নর্মালি যে লিকুইড সাবানগুলো ব্যবহার করি ওটাও কিন্তু মানে রাইখা দিলে এক সময় কিন্তু কিছুটা হইলেও বাষ্প হয়ে উইরা যায়, কিন্তু তার জন্য কিন্তু অনেক বেশি তাপমাত্রা লাগে। 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, সেটা অবশ্য পরীক্ষা করে দেখা যেতে পারে। সাবানের মধ্যে যদি এরকম আগুন জ্বালায় দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেটা হয়ে গেল, গলে গেল বা এটা বাষ্প হয়ে গেল। আচ্ছা, পিচ এই অংশের স্ফুটনাঙ্ক হচ্ছে সবচেয়ে বেশি, যেটাতে রাস্তাঘাট তৈরি করা হয়, রাস্তার মধ্যে পিচ ঢালাই হয়। এটা 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে অনেক উচ্চ তাপমাত্রা পর্যন্ত। স্বাভাবিকভাবে পিচের তাপমাত্রা যদি কম হইতো তাহলে স্বাভাবিকভাবে সূর্যের তাপে এই পিচ গলে যেত, কিন্তু সূর্যের তাপের মধ্যে নিশ্চয়ই 340 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নাই। তো পিচের ক্ষেত্রে কি হয়, 340 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উচ্চ তাপমাত্রা পর্যন্ত এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হচ্ছে 30-এর বেশি। রাস্তা তৈরির কাজে এটি ব্যবহৃত হয়।